ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 25। সেই কালঘাম ছোটানো রাতের পর ক্যালেন্ডারের পাতা থেকে বেশ কিছুদিন উধাও হয়ে গেছে, কিন্তু পপ স্টার রাতের মনের ভেতর সেই আচমকা ঝড়টা এখনও থামেনি। যে ঠোঁটে সোহানা পুলিশ ফাঁকি দেওয়ার জন্য কামড় বসিয়েছিল, সেই ঠোঁটের ছোঁয়া এখনও রাতকে ঘুমাতে দেয় না। সে রাতের পর রাত প্রতিদিন সেই পরিত্যক্ত রেসিং ট্রাকে গেছে, ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে অপেক্ষা করে গেছে, কিন্তু ব্ল্যাক কুইন যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। সোহানা তাকে পুরোপুরি অন্ধ করে দিয়ে নিখোঁজ হয়ে গেছে। আজ স্টুডিওতে রাতের গিটারের কর্ডে ফুল চান দিতেই রিদম এসে তার সামনে বসলো। তার হাতে একটা চিরকুট। হবে না ভাই, গিটার বাজিয়ে লাভ নেই, তোর ওই ডাইনি রেসার এর খোঁজ পেয়েছি। রিদম চিরকুটটা টেবিলে রাখলো। রাত ঝট করে গিটার সরিয়ে সোজা হয়ে বসলো। কোথায় সে, জলদি বল। রিদম একটু ইতস্তত করে বলল, শহরের শেষ মাথায় যে ব্ল্যাক ভেলভেট লাউঞ্জ আর ক্লাবটা আছে ওখানে। তবে ভাই জায়গাটা ভালো না, আন্ডারগ্রাউন্ড মাফিয়া আর জুয়াজারিতে আড্ডা ওটা। আর সবচেয়ে বড় কথা, সুহানা ওখানে রেসিং করে না, সে ওখানে পার্ট টাইম ওয়েটার হিসেবে কাজ করে। ওয়েটার? রাতের চোখ কপালে উঠল। যে মেয়ে 20 লাখ টাকার স্পোর্টস কার ঝড়ের গতিতে চালায়, সে ক্লাবে মদ আর কফি সার্ভ করে? রাত আর এক মুহূর্ত নষ্ট করলো না। মুখে মাস্ক আর হুডি টেনে সে রিদমকে নিয়ে বেরিয়ে পড়ল। রাত যখন ব্ল্যাক ভেলভেট ক্লাবে ঢুকলো, তখন চারদিকে নিয়ন আলো, কড়া মিউজিক আর ধোঁয়াটে দম আটকে আসা জোগাড়। সে এক কোনায় টেবিলে গিয়ে বসলো, চোখ জোড়া সারাক্ষণ ভিজের মাঝে কাউকে খুঁজছে। ঠিক তখনই তার চোখের নজরে পড়ল সে। ক্লাবের শার্ট স্কার্ট আর সাদা শার্টের ওয়েটারের ইউনিফর্মেও সোহানাকে চেনা যাচ্ছে। চুলগুলো আজও কড়া করে পনিটেল করা। সে অত্যন্ত সুনিপুণভাবে ট্রে হাতে টেবিলে ড্রিঙ্কস পৌঁছে দিচ্ছে। তবে তার চোখের সেই ঠান্ডা ধারালো চাহনিটা এখনও সেই একই রকম। রাতের নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। সোহানা যখন তাদের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল, রাত ঝট করে উঠে দাঁড়িয়ে সোহানার হাতটা খপ করে ধরল। সোহানা থমকে দাঁড়ায়। ট্রেটা এক হাতে ব্যালেন্স করে সে ঘুরে তাকালো। রাতের মুখের মাস্কটা একটু নামানো ছিল। সোহানা তাকে দেখেও বিন্দুমাত্র চমকালো না, যেন এটা খুবই স্বাভাবিক। হাত ছাড়ো। সোহানার গলার স্বর বরফের মতো ঠান্ডা। ছাড়ার জন্য এত দূর আসেনি সোহানা। রাত তার চোখের দিকে তাকিয়ে বলল, তার গলার এক তীব্র অভিমান। সেদিন ওইভাবে চুমু খেয়ে পুলিশ তাড়িয়ে নিজে হাওয়া হয়ে গেলে, আর এখন এখানে এই কাজ করছো, তোমার প্রবলেমটা কি? সোহানা একটা উপহাসের হাসি হাসলো। সেদিনের ওটা একটা ট্যাকটিক্স ছিল মিস্টার সিঙ্গার, পুলিশ থেকে বাঁচার উপায়। ওটাকে সিরিয়াসলি নিয়ে এখানে প্রেম করতে এসেছো? বলদ বলেছিলাম না? আসলেই তুমি একটা বড় বলদ। রাতের মেজাজ এবার চড়ে গেল। তুমি? কথাটা শেষ হওয়ার আগেই ক্লাবের ভিআইপি জোন থেকে একটি বিকট শব্দ হলো, একটা কাচের গ্লাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ। এই মেয়ে, এদিকে আয়। একটা ভারী কর্কশ গলা পুরো লাউঞ্জের মিউজিককে ছাপিয়ে উঠল। সবার নজর সেদিকে গেল। টেবিলের পাশে দাঁড়িয়ে আছে ক্লাবের কুখ্যাত ব্লাউন্সার আর লোকাল গ্যাংস্টার রাজীব। তার শার্টে কিছুটা কফি আর ড্রিঙ্কস পড়েছে। সে সোহানার দিকে আঙুল উঁচিয়ে চেঁচাচ্ছে। সোহানা রাতের হাত ঝট করে সরিয়ে দিয়ে শান্ত পায়ে রাজীবের টেবিলের দিকে এগিয়ে গেল। রাতও পেছন পেছন গেল। রাজীব টেবিল চাপড়ে বলল, তোর কত বড় সাহস, আমার গায়ে ড্রিঙ্কস ফেলেছিস? জানিস আমি কে? সোহানা শান্ত গলায় বলল, গ্লাসটা আপনি নিজেই ধাক্কা দিয়ে ফেলেছেন স্যার। আমার কোনো ভুল ছিল না, তবুও আমি দুঃখিত। দুঃখিত বললে হবে না। রাজীব সোহানার কলার ধরতে হাত বাড়ালো। আজ রাতে তোকে আমার সাথে, কিন্তু সোহানা যে কতটা ডেঞ্জারাস তা রাজীবের জানা ছিল না। রাজীবের হাত সোহানার কলার ছোঁয়ার আগেই সোহানা বিদ্যুৎ গতিতে রাজীবের হাতটা ধরে মোচড় দিল এবং টেবিলের ওপর রাখা একটা আস্ত কাচের মদের বোতল তুলে রাজীবের মাথায় সজোরে আছাড় মারল।
বোতল ভেঙে রাজীবের মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। পুরো ক্লাবে এখন এক মুহূর্তে চিৎকার আর শোরগোল পড়ে গেল। মিউজিক বন্ধ হয়ে গেল। শালির বেটি, ওকে ধর। রাজীবের সাথে থাকা আরও 4-5টা গুন্ডা একসাথ যোগে সুহানার দিকে তেড়ে এলো। সুহানা একা একজনের সাথে পেরে উঠবে না বুঝে রাত আর চুপ থাকতে পারল না। সে সুহানার সামনে এসে দাঁড়ালো। এক গুন্ডা সুহানাকে মারতে আসতেই রাত তাকে লক্ষ্য করে সজোরে ঘুষি বসালো। গুন্ডাটা টেবিলের ওপর ছিটকে পড়ল। সুহানা, পালাও। রাত চিৎকার করে সুহানার হাত ধরল, কিন্তু গুন্ডাটা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। একজন একটা চশমা ভাঙা রড নিয়ে রাতের দিকে তেড়ে আসতেই সুহানা পাশ থেকে একটা কাঠের চেয়ার তুলে গুন্ডাটার পিঠে মারল। চারদিকটা টেবিলের চেয়ারের ভাঙার শব্দ, মানুষের চিৎকার, ক্লাবটা যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। সুহানা মারামারি করতে করতেই রাতের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, তোমাকে কে হিরো হতে বলেছিল? বলদ সিঙ্গার, নিজের জান নিয়ে পালাও। রাত আরেকটা ঘুষি ব্লক করে বলল, তোমাকে একা রেখে আমি মরতে যাব না। মারামারির মাঝে ক্লাবের পেছনের দরজার দিকে সুহানা রাতকে টেনে নিয়ে ছুটল। কিন্তু গ্যাংস্টারের আরও লোক চলে আসায় গণ্ডগোলটা এবার আরও বড় রূপ নিল। সুহানার ডেঞ্জারাস লাইফস্টাইলের এই অন্ধকার দিকটা আজ রাত নিজের চোখে দেখল। অথচ তার মন এই ডাইনি মেয়েটার মায়া ছাড়তে পারছে না। ভেঙে চুরমার হওয়া কাছের বোতল, উল্টে যাওয়া টেবিল আর গুন্ডাদের চিৎকারে পেছনে ফেলে সুহানা যখন রাতকে টেনে নিয়ে ব্ল্যাক ভেলভেট ক্লাবের পেছনের জরুরি বহির্গমন দরজা দিয়ে বের হলো, তখন বাইরের আকাশে কালবৈশাখী মেঘ ডাকছে। নিয়নালয় চাকচিক্য পেরিয়ে পেছনের ওই অন্ধকার গলিটা বড্ড স্যাঁতসেঁতে আর দুর্গন্ধময়। রাত তখনও হাঁপাচ্ছে। তার ডান হাতের কড়াতে সামান্য রক্ত লেগে আছে, যেটা ওই গুন্ডাটার দাঁত ভাঙার সময় লেগেছিল। সুহানা এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতের হুডিটা টেনে তার মাথার উপর ভালো করে বসিয়ে দিল। তারপর নিজের সাদা শার্টের ছেঁড়া হাতটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে দিল। গাড়ির চাবি কোথায়, বলদ সিঙ্গার? সুহানার গলার আওয়াজ বৃষ্টির মেঘের চেয়েও ভারী শোনালো। পকেটে। কিন্তু রিদম কই? ও তো ভেতরে। রাত পেছনে তাকাতে চাইল। সে ঠিকই ভিড়ের সুযোগ নিয়ে সটকে পড়েছে। তখন নিজের যান বাঁচানোর চিন্তা করো। সুহানা রাতের পকেট থেকে চাবিটা প্রায় ছিনিয়ে নিয়ে গলির মাথায় পার্ক করা রাখা রাতের করা চড়া দামের স্পোর্টস কারটা নিয়ে ছুটল। গাড়িতে উঠে সুহানা নিজেই ড্রাইভিং সিটে বসলো। স্টার্ট দিয়ে সে যেভাবে ক্লাবের পেছনের সরুগুলি থেকে গাড়িটা ব্যাক করে মেইন রোডে তুলল, তাতে টায়ারের ঘর্ষণে এক তীব্র আর্তনাদ আছড়ে পড়ল পিচঢালা রাস্তায়। রাত সিটের বেল্টটা শক্ত করে ধরে বসলো। সুহানা, তোমার মাথা পুরো খারাপ। তুমি ওই লোকটার মাথায় আস্ত মদের বোতল ভাঙলে কিভাবে? ও যদি পুলিশে কমপ্লেন করে? সুহানা স্টিয়ারিংয়ে শক্ত কামড় বসিয়ে আয়নার দিকে তাকালো। পেছনের সিটে কেউ তাড়া করছে কিনা তা দেখে নিয়ে ঠান্ডা গলায় বলল, রাজীব, লোকাল মাফিয়া লতিফ মির্জার ডান হাত। ও পুলিশে যাবে না, ও সোজা লাশ ফেলতে আসবে। আর কমপ্লেন করার মতো মাথা ওর আগামী 1 সপ্তাহে সচল থাকবে না। কিন্তু তোমাকে কে বলেছিল ওই ক্লাবে গিয়ে নিজের হিরোগিরি দেখাতে? নায়ক মানুষ, স্টেজে মাইক্রোফোন ধরো, গুন্ডার ঘুষি ব্লক করার যোগ্যতা তোমার নেই। রাতের বুকের ভেতর তখনও এক তীব্র অভিমান আর ক্ষোভ খেলা করছে। সে সুহানার সেই রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে বলল, যোগ্যতা নেই মানে? আমি যদি আজ ওই ঘুষিটা না মারতাম, তবে ওই লোকটা তোমার কলার ধরে টানতো। আমি সহ্য করতে পারতাম না সুহানা। তুমি আমাকে বলদ বলো আর যাই বলো, ওই রেসিং ট্রাকে তুমি আমার ঠোঁটে যে ছোঁয়া রেখে গেছো, তারপর থেকে আমি তোমাকে আর 5টা সাধারণ মেয়ের মতো ভাবতে পারি না। তুমি কেন ওই নোংরা ক্লাবে ওয়েটারের কাজ করছো? সুহানার গাড়ির একটা নির্জন ফ্লাইওভারের ওপর তুলে গতি কিছুটা কমালো। সে আর চোখে রাতের দিকে তাকালো। রাতের কপালে একটা হালকা কাটার দাগ, সেখান থেকে 1 ফোঁটা রক্ত তার চোখের ক্রুর ওপর এসে আটকে আছে। সুহানা হঠাৎ করে পকেট থেকে একটা কালো রুমাল বের করে রাতের কোলের ওপর ছুঁড়ে দিল। রক্তটা মোছো, মিস্টার পপ স্টার।
তোমার এই চকলেট বয় ফেসটা রক্তে মানায় না। সুহানার গলায় এবার একটু অন্যরকম মায়া ফুটে উঠল, যদিও সে সেটা আড়াল করতে চাইল। আর শোনো, প্রেম করার শখ থাকলে কোনো ইউনিভার্সিটির শান্ত মেয়ের সাথে করো। সুহানা জাবিন কোনো প্রেমের স্ক্রিপ্টে অভিনয় করে না। এই যে মারামারি দেখলে, এটা আমার লাইফে খুব ছোট একটা ট্রেলার। ওর ভেতরের অন্ধকারটা তোমার ওই মিউজিক ইন্ডাস্ট্রির চেয়েও অনেক বেশি গভীর। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। রাত রুমালটা হাতে নিল, কিন্তু রক্ত না মুছে সে সোহানার হাতটা আবার ধরল। এইবার সোহানা গাড়ি থামালো না, তবে তার হাতের পেশিগুলো শক্ত হয়ে গেল। রাত বলল, আমি সরব না সোহানা, তুমি যতবার পালাবে আমি ততবার তোমাকে খুঁজে বের করব। পরদিন সকালে শীত ঠিক 8টা। আরজান কালো টি শার্ট পরে টেবিলের মাথায় বসে আছে, তার সামনে রাখা ল্যাপটপ, অফিসের কিছু ফাইল খোলা, আর তার এক হাতে চায়ের কাপ। আরজানের গম্ভীর চেহারার সামনে বাড়ির কারও আজ জোরে শ্বাস নেওয়ারও সাহস হচ্ছে না। টেবিলের ওপাশে আরবিদ আর আরজা বসে আছে, তাদের মাঝখানে যেন এক অদৃশ্য প্রাচীর। সাজ অত্যন্ত ভয়ে ভয়ে কাপ প্লেট গুছিয়ে রাখছে, তার চোখে বারবার আরভিদের দিকে যাচ্ছে। আরভিদ তাকে আর চোখে ইশারা করে বুঝিয়ে দিচ্ছিল আজকের দিনের ডিউটি যদি একটুও খারাপ হয় তবে তার খবর আছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো নৈশী। তার পরনে একটি কালো পাড়ের সাধারণ সাদা সুতি শাড়ি, চুল খোলা, চুল খোপা করা। তার চোখ মুখে গত রাতের সেই অভিমানের ক্লান্তি থাকলেও সে নিজের ব্যক্তিত্বটা ধরে রেখেছে। নৈশীকে এভাবে মিরবাড়ির বউয়ের সাজে দেখে আবরাজ টেবিলে বসে বসে এক বিশাল বিজয়ের হাসি হাসল। সে ভাবল বাঘিনীকে অবশেষে খাঁচায় পড়া গেছে, কিন্তু রাতে যে বাসরটা হলো না। নৈশী এসে আবরাজের পাশের চেয়ারটায় বসল। আরজান ল্যাপটপ থেকে একবার চোখ তুলে নতুন বউকে দেখল, তারপর আবার স্ক্রিনে মনোযোগ দিল। আবরাজ নিজের প্লেটে পরোটা নিতে নিতে আরজানের দিকে তাকিয়ে বলল, ভাই, গতকালের এত বড় বিজয়ের পর আজ কিন্তু মেয়ের বাড়িতে বড় একটা উৎসব হওয়া দরকার। বাইরে আমার হাজার হাজার কর্মী সমর্থক অপেক্ষা করছে। একটা বিশাল গেট টুগেদার আর ভোজের আয়োজন করলে কেমন হয়? আরজানের চায়ের কাপে একটা চুমুক দিয়ে ল্যাপটপটা আলতো করে বন্ধ করলো। তার সেই শান্ত কিন্তু পাথরের মতো ভারী কণ্ঠস্বর পুরো ডাইনিং রুমে প্রতিধ্বনি তুলল। উৎসবের বাজেট কোথা থেকে আসবে আবরাজ? কেন ভাই, আমার যে বিজনেস অ্যাকাউন্টগুলো। আবরাজের কথা শেষ হওয়ার আগেই আরজান তার দিকে তীক্ষ্ণ চোখে দেখালো। আমি কাল রাতেও বলেছি, আজ সকালেও আবার মনে করিয়ে দিচ্ছি, তোর সমস্ত অ্যাকাউন্ট আগামী 1 মাসের জন্য সম্পূর্ণ ফ্রিজ থাকবে। তুই এমপি হয়েছিস জনগণ ভোটে, মীর বংশের টাকায় নয়। পকেটে যখন একটা ফুটো পয়সাও থাকবে না, তখন বুঝবি ওই বাইরে স্লোগান পাওয়া লোকগুলো তোকে কতটুকু ভালোবাসে আর ভালোবাসা কত টাকা কিলো। আজ থেকে তুই যদি বাসে করে কোথাও যাস, ওই ভাড়ার টাকাও চাচার কাছ থেকে চেয়ে নিবি। আরজানের এই এক ঘোষণায় আবরাজের মুখটা, সেই হাসিটাও উধাও হয়ে গেল। সে যেন এক লহমায় আকাশ থেকে শক্ত মাটিতে আছড়ে পড়ল। মীর আবরাজ যে কিনা পুরো শহরের হর্তাকর্তা, সে এখন পকেটে 1 টাকাও না থাকায় নিঃস্ব মানুষ। এদিকে নৈশী টেবিলের ওপাশে বসে নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে আবরাজের এই ফ্যাকাশে মুখটা দেখছে। তার মনের ভেতর এখন এক পরম তৃপ্তির ছোঁয়ার বয়ে যাচ্ছিল। গত রাতের সব অভিমান যেন এক এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে মনে মনে বলল, যেমন কুকুর তেমন মুকুর। আরজান ভাইয়ের আমার মনে হয় একটা বিশাল ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক বেলা 11টা। ড্রয়িং রুমের তখনও এক থমথমে ভাব। আরজান সোফায় বসে কিছু দরকারি ফাইল দেখছিল, আর আবরাজ অন্য একটা সোফায় মাথা নিচু করে নিজের খালি পকেটের গভীর শোক পালন করছিল। নৈশী তখন বারান্দার দিকে দাঁড়িয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই মীরবাড়ির সদর দরজাটা হুট করে খুলে গেল, আর কোনো রকম ঘোষণা ছাড়াই ভেতরে পা রাখল ডক্টর মীর আরভিজ রাজ। তবে রাজ একা নয়, তার পেছনে অত্যন্ত লাজুক মুখে লাল রঙের একটা সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে অবনী, আর তার ঠিক পেছনেই কিছুটা বিভ্রান্ত আর চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে অবনীর বাবা। রাজ এভাবে অসময়ের চেম্বারে ফেলে বাড়িতে আসতে দেখে আরজান নিজের চশমাটা খুলে টেবিলের ওপর রাখলো। তার ভ্রু দুটো কুঁচকে গেল। কি ব্যাপার রাজ, আজ তোর চেম্বারে থাকার কথা না? আর ওনারা কারা?
রাজ নিজের কাঁধের লেদার ব্যাগটা সোফার ওপর ধপাস করে ছুঁড়ে ফেলল। তারপর নিজের চশমাটা নাকের ওপর ঠিকঠাক করে বুকটা টান টান করে অত্যন্ত গর্বিত এবং বিজয়ী এক চাহনি নিয়ে আরজানের সামনে গিয়ে দাঁড়ালো। সে বলল, ভাইয়া, আপনি কাল রাতে আবরাজকে বলেছিলেন না ভালোবাসা কত টাকা কিলো ও বুঝতে পারবে না? আমি মেয়ের বাড়ির সবচেয়ে বড় সাইকোলজিস্ট হয়ে সে রিস্ক নেইনি। আবরাজ যদি 20 টাকা দিয়ে রাজনীতি করে ঘরের শত্রু বউ বানিয়ে আনতে পারে, আমি কেন বিনামূল্যে আমার লাইফ পার্টনার আনবো না? আরজান সোজা হয়ে বসল। তার চোখ দুটো সরু হয়ে গেল। পরিষ্কার করে বলো রাজ, কি নাটক করছিস সকাল সকাল? রাজ অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে অবনীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং তাকে আরজানের একদম সামনে দাঁড় করালো। তারপর বলল, পরিচয় করিয়ে দিই, ভাইয়া ও অবনী ইসলাম। এতদিন আমার পার্সোনাল পেশেন্ট ছিল, আর গতকাল বিকেল থেকে ও আমার পার্মানেন্ট লাইফ পার্টনার। আমরা কাজী ডেকে দিনমোহর বেঁধে একদম পাকাপোক্ত বিয়ে করে ফেলেছি। কি? আবরাজ সোফা থেকে প্রায় 4 ফুট লাফিয়ে উঠল। তার নিজের খালি পকেটের শোক 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। নৈশী বারান্দার পর্দা সরিয়ে হাঁ করে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা রাজ আর অবনীর দিকে তাকিয়ে রইল। সাজের হাত থেকে তখন চায়ের ট্রেটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিচের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আরজান মীর কয়েক মুহূর্ত একদম স্তব্ধ হয়ে রাজের দিকে তাকিয়ে রইল। তার চোখ দেখে বোঝার উপায় নেই যে সে রেগে আছে নাকি অবাক হয়েছে। সে ধীর পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। রাজের একদম সামনে গিয়ে তার কপালে নিজের হাতটা রাখলো। তোর কি জ্বর এসেছে রাজ? আরজান অত্যন্ত ধীর গলায় জিজ্ঞাসা করলো। আরে না ভাইয়া, আমি একদম ফিট, সেশন সাকসেসফুল। রাজ অত্যন্ত নিষ্পাপ মুখে উত্তর দিল। আরজান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের কপালে হাত দিয়ে আবার সোফায় বসে পড়ল। সে অত্যন্ত ক্লান্ত গলায় বলল, এই মীর বংশের ছেলেদের রক্তে কি কোনো বড় ধরনের ডিফেক্ট আছে? একজন রাস্তায় 20 টাকা দিয়ে এমপি বউ তুলে আনে, আরেকজন চেম্বারে থেরাপি করে নিজের বউকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, নিজের রোগীকে বিয়ে করে নিয়ে ঘরে চলে আসে। তোরা কি এই মীর বাড়িকে আস্ত একটা পাগলাগারদ বানিয়ে ছাড়বি? মীর বাড়ির ড্রয়িং রুমে তখন এক ঐতিহাসিক মহাবিপর্যয়ের নীরবতা নেমে এলো। রাজ আর অবনীর এই অদ্ভুত বিয়ের পরিণতি কী হবে, আর আরজান মীর এই নতুন পাগলামি কিভাবে সামলাবে, তা ভেবে সাজের বুকের ধুকপুকানি আবার 100 স্পিডে ছুটতে শুরু করলো। চলবে।